সংসদে কিছু আসন বেশি পাওয়ার জন্যই পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করছে ইসলামী দলগুলো, এমনটি মনে করছে বিএনপি। একই সাথে নির্বাচন বাধাগ্রস্ত করতেই এই আন্দোলন বলেও দাবি তাদের। তবে জামায়াতে ইসলামী বলছে, যারা পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন চায় না তারাই প্রকৃতপক্ষে সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। আর আন্দোলন নয়, আলোচনার টেবিলেই দাবি আদায়ের একমাত্র পন্থা হওয়া উচিত বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়ন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী 3টি রাজনৈতিক দল। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে বিষয়ে সরকারের সুস্পষ্ট কোনো বার্তা না থাকায় 18 সেপ্টেম্বর থেকে রাজধানী সহ বিভাগীয় শহরে বিক্ষোভ করবেন তারা। পিআর পদ্ধতি দেশের মানুষ চায় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, দেশকে অস্থিতিশীল করতেই পিআরের দাবিতে আন্দোলনের হুমকি। বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে জনগণ তাদেরকে প্রতিহত করবে। রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। ইতিমধ্যে আমরা দিয়েছি। যেমন বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং নির্বাচনের ইতিহাস কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। তবে জামায়াত ইসলামী মনে করে, আবারও আওয়ামী লীগ মার্কা নির্বাচন করতেই পিআর পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে পরবর্তী সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে বলে মনে করেন দলটির নীতি নির্ধারকরা। আর দাবি আদায়ে আন্দোলনের বিকল্প দেখছে না জামায়াত ইসলামী। যারা ষড়যন্ত্রের গন্ধ পায় তারা সবখানে ষড়যন্ত্রই দেখে। যারা পিআর চায় না, যারা সংস্কার চায় না, জুলাই সনদের বাস্তবায়ন চায় না, ওনারাই প্রকৃত অর্থে আসলে সুষ্ঠু নির্বাচন চায় না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখানেই থাকতে পারে। কারণ আপনি তো সুষ্ঠু নির্বাচন হওয়ার পদ্ধতি নিচ্ছেন না, আইন নিচ্ছেন না। আরেকটা বড় বিষয় হচ্ছে, জুলাই সনদ যদি আইনি ভিত্তি দেওয়া না হয়, তাহলে আপনি যে নির্বাচনটা করবেন কোন আইনের ভিত্তিতে করবেন? অবশ্য নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে আলোচনার টেবিলে বসার কোনো বিকল্প নেই। সেই দাবি দেওয়াকে সামনে নিয়ে এক টেবিলে বসতে হবে, এক জায়গায় আসতে হবে। হ্যাঁ, এটার কোনো বিকল্প নাই। অর্থাৎ এই যত কিছু আছে তার একটাই বিকল্প, সেটা হচ্ছে ঐক্যমত। আপনি ঐক্যমতে না আসলে আমরা আমাদের যে দেশের অবস্থা, এটা আমরা অন্যদিকে চলে যেতে পারে। রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে দেশ অস্থিতিশীল হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে বিভিন্ন মেসে থাকায় মঙ্গলবার বিকালের পর থেকে প্রার্থীরা গিয়েছেন তাদের দ্বারে দ্বারে। নির্বাচিত হলে ছাত্র প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের কল্যাণে কে কী ভূমিকা রাখবেন দিচ্ছেন সেই প্রতিশ্রুতি। এদিকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, বেশিরভাগ প্রার্থীর দাবি অনুযায়ী ক্যাম্পাসের আবাসিক হলের পরিবর্তে 9টি একাডেমিক ভবনে ভোট গ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে। এজন্য 17টি কেন্দ্র এবং 990টি বুথ স্থাপন করা হবে। আগামী 25শে সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নেওয়া হবে এবং সেখানেই ভোট গণনা করা হবে। বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকালে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। নির্বাচন অফিসের প্রধান গেট আটকে অবস্থান নেন তারা। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের কারণে হরতালের কর্মসূচি স্থগিত করলেও নির্বাচন অফিস ঘেরাও থাকবে বলে জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা। এদিকে জেলায় 4টি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে 2টি রিট পিটিশন দাখিল করা হয়। রিটের কারণে রুল জারি করে নির্বাচন কমিশনকে আগামী 10 দিনের মধ্যে জবাব দাখিল করতে বলেছে হাইকোর্ট। কুড়িগ্রামে ইউরিয়া সহ বিভিন্ন রাসায়নিক সারের অভাবে জমিতেই নষ্ট হচ্ছে আমন ধান ও শীতকালীন সবজি।
ফলে চরম দুর্ভোগে পড়ছেন জেলার সাধারণ কৃষকরা। অভিযোগ উঠেছে ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা করছে। কুড়িগ্রাম থেকে হাসিবুর রহমান হাসিবের পাঠানো রিপোর্ট। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে চলছে সোনালী রোপা আমন ধানের চাষ। এরই সাথে চলতি বছরে বন্যা আর ভারী বৃষ্টি না হওয়ায় চরাঞ্চলে বেড়েছে আগাম শীতকালীন সবজির চাষ। তবে কৃষকের এই চাষাবাদে বাদ সেধেছে রাসায়নিক সারের সংকট। দিনে দিনে এই সংকট যেন আরও তীব্র হচ্ছে। সারের ডিলারের কাছে ধর্ণা দিয়েও পর্যাপ্ত সার পাচ্ছেন না তারা। আবাদ কিস্তি করবো, এখন সার পাচ্ছি না, বাজারে গেলে সার নাই, দ্বিগুণ দামে সার কিনতে হচ্ছে। গোডাউনে যাই ডিলারের কাছে পর্যাপ্ত সার থাকার পরেও আমাদেরকে বলতেছে সার নাই। প্রতি কেজি টিএসপি বিক্রি হচ্ছে 42 টাকা দরে, প্রতি কেজি ডিএপি 35 টাকা এবং প্রতি কেজি ইউরিয়া 34 টাকা খুচরা বিক্রি হচ্ছে। দাম আগের তুলনায় দ্বিগুণ, সার বিনা ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে আমনের মৌসুম শুরুর সাথে সাথে জেলায় ইউরিয়া, টিএসপি এবং ডিপিএ সারের কৃত্রিম সংকট দেখিয়ে চড়া দামে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। ফলে বিপাকে পড়ছেন চাষিরা। এদিকে রাসায়নিক সারের কোনো সংকট নেই বলছে জেলা কৃষি বিভাগ। সারের কোনো সংকট নেই। আমাদের যে সার আছে আমাদের প্রতিটি পয়েন্টে আমাদের কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। বিভিন্ন জায়গায় সারের সংকটের কথা শোনা যায়, যেটি বিশেষ করে যারা খুচরা ব্যবসায়ী তারা একটি কৃত্রিম সংকট তৈরির প্রক্রিয়া করতে পারে। সেক্ষেত্রে আমরা সজাগ আছি। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে জেলায় বিসিআইসির সার ডিলার 94 জন আর বিএডি এর সার ডিলার 116 জন। 2025-26 অর্থ বছরে সেপ্টেম্বর মাসের চাহিদা রয়েছে প্রায় 8000 মেট্রিক টন রাসায়নিক সারের। চাহিদা অনুসারে সারের যোগান রয়েছে বলে দাবি করছে কৃষি অধিদপ্তর। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছেন, গতকাল মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন পর্যন্ত কেন্দ্র ও হল সমূহের 232টি পদের বিপরীতে 1080টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এর মধ্যে চাকসুর 26টি পদের বিপরীতে 488 এবং 15টি হলে 206টি পদের বিপরীতে 599টি মনোনয়নপত্র নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এবারের নির্বাচনে চাকসুর ভোটার সংখ্যা 27,634 জন। 35 বছর পর আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বাংলাদেশ এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ করেছে 3 ম্যাচে 2টি জয় নিয়ে, মোট পয়েন্ট 4। তবু লিটন দাসদের সুপার 4 এখনও অনিশ্চিত। এখন তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে। জটিল সমীকরণ এড়ানো যেত হংকংয়ের বিপক্ষে আরও দ্রুত জয় তুলে নিলে, কিন্তু ওপেনার তানজিদ হাসান তামিম পেছনে তাকাতে চাচ্ছেন না। তিনি এখন শ্রীলঙ্কা ম্যাচের সমীকরণের দিকে তাকিয়ে। আরও জানাচ্ছেন কুশলী আসির। নাসুম মুস্তাফিজের বোলিং আর তানজিদের ব্যাটে আফগানদের হারানোর মধ্য দিয়ে এখনও এশিয়া কাপে টিকে আছে বাংলাদেশ। বি গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা, লিটনদের মতো তাদের সংগ্রহ 4 পয়েন্ট। সঙ্গে রয়েছে শক্তিশালী নেট রান রেট। তৃতীয় স্থানে আফগানিস্তান, 2 পয়েন্ট নিয়ে তাদের রান রেট আরও ভালো। হিসাবটা এখন স্পষ্ট, শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ ও লঙ্কানরা 2 দলই সুপার 4-এ যাবে, কিন্তু আফগানিস্তান জিতলে হিসাব মিলাতে হবে রান রেট দিয়ে। সেই পরিস্থিতিতে বাংলাদেশকে এগোতে হলে প্রথমে ব্যাট করলে আফগানিস্তানকে অন্তত 71 রানের ব্যবধানে জিততে হবে। আর যদি রান তাড়া করে তাহলে অন্তত 53 বল হাতে রেখে জয় পেতে হবে রশিদদের। অন্যথায় শ্রীলঙ্কা ও আফগানিস্তানই জায়গা করে নেবে পরের রাউন্ডে। হংকং ম্যাচে বড় ব্যবধানের জয়ে পাল্টে যেতে পারত চিত্র, তবে সেসব নিয়ে আর ভাবছেন না তানজিদ। যেটা পাস্ট হয়ে গেছে ওটা নিয়ে চিন্তা করতে চাই না। আমরা যখনই কোনো ম্যাচে নামি সবাই কিন্তু তার 100% দেওয়ার ট্রাই করি, সবাই ট্রাই করে, আর সবাই নিজের খেলাটা খেলার ট্রাই করে। শেষ ম্যাচে নেট রান রেট মাথায় ছিল, তার পাশাপাশি জয়টাও দরকার ছিল বললেন এই ওপেনার। অবশ্যই মাথায় ছিল, মানে সুযোগ ছিল আমাদের, বাট হয়তো বা হইলে আমাদের টিমের জন্য ভালো হইতো, বাট হয় নাই তো কিছু নাই, কারণ আমাদের ম্যাচ এটা জিততে হতো, তো ম্যাচ জিতছি, এটা সব থেকে বড় ব্যাপার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8:30টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা আফগানিস্তান। কুশলী আসির,
NTV স্পোর্টস ডেস্ক। আগামী ২১ সেপ্টেম্বরের আগে অথবা ২ অক্টোবরে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন। রাষ্ট্র সংস্কারের সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে গণভোট বা সাংবিধানিক আদেশের পরামর্শ এসেছে, তবে সরকারকে একাধিক পরামর্শ দিলে বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। সংস্কারের খসড়ায় তথ্যগত ত্রুটি থাকতে সেটিও সংশোধন করতে কমিশন প্রস্তুত, তবুও জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও জানান তিনি। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আছে তারা দুটো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট, আরেকটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। যদি আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি বাস্তবায়নের, সেটা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজতর হবে বিভিন্ন বিষয় বিবেচনা করে। আমরা আশা করছি যদি আমরা ২১ তারিখের মধ্যে এক জায়গায় আসতে পারি, অন্যথায় আমাদের একটু সময় নিয়ে ২রা অক্টোবর বা তৎপরবর্তী সময়ে ওনার কাছে এটা উপস্থাপন করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও একদিন বাড়িয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও একদিন বৃদ্ধি করা হয়েছে, ফলে আগামীকালও মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। এর আগে মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন পর্যন্ত কেন্দ্রীয় এবং হল সমূহের ২৩২টি পদের বিপরীতে ১০৮০টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪৮৮ এবং ১৫টি হলের ২০৬টি পদের বিপরীতে ৫৯৯টি মনোনয়নপত্র নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এবারে নির্বাচনে চাকসুর ভোটার সংখ্যা ২৭,৬৩৪ জন। ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ঐক্যমত্য কমিশন আলোচনা চলাকালীন সময় পিআরের দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন নিয়ে অনীহা থেকে জামায়াতের এই কর্মসূচি বলেও মন্তব্য করেন তিনি। পরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদেরকে এসব কথা বলেন আমির খসরু। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। জনগণের ম্যান্ডেট না নিয়ে নিজেদের স্বার্থে এভাবে আন্দোলন করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানো হবে বলেও জানান তিনি। আমাদের যে আগামী দিনের ৩১ দফা, এগুলো তো সব কিছু এখানে ঐক্যমতে আসে নাই, তাই না? তার মানে কি আমরা সবাই এখন কর্মসূচিতে নামবো? সব কিছুতে তো আমাদের দাবি তো সব জায়গায় ঐক্যমত হয় না, এটা কিন্তু আমরা মেনে নিচ্ছি। এই কারণে আমরা জানি তো ঐক্যমত হবে না, আর যেটা ঐক্যমত হবে না আমরা জনগণের কাছে নিয়ে যাবো ম্যান্ডেটের জন্য। ৪ দফা দাবিতে রাজধানীর তেজগাঁ ৭ রাস্তা মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা পলিটেকনিক সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে তেজগাঁ এলাকার মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ। এদিকে সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে ঐক্যমত্য আনতে কাজ করবে ৬ সদস্যের কমিটি। ইফতেখার রেজা রিপোর্ট। ব্যস্ততম এই সড়কের মূল পয়েন্টে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগের ৬ দফা কমিয়ে এবার ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দাতাদের বিচার, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান, ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবি বাতিল এবং একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে তাদের এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। আমাদের মূল দাবি আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা তারা যে আমাদেরকে জবাই এবং প্রকাশ্যে গুলি করার হুমকি দিয়েছে, তার প্রতিবাদের ভিত্তিতে আজকে আমাদের এই কর্মসূচি। তারা ১০ম গ্রেডের কথা বলে, আপনি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আপনি ৯ম গ্রেডে চাকরি করবেন, তার উপর পর্যায়ে চাকরি করবেন, আপনি কেন নিচে আসবেন? আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে ইন্টারমিডিয়েট পাস করার পরেও ভর্তির সুযোগ দিয়েছি। আপনাদের যদি ডিপ্লোমার পোস্টে আসার এতই লোভ হয়, তাহলে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে
সেকেন্ড ইয়ারে ভর্তি হন। এদিকে প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারীদের 3 দফা ও ডিপ্লোমাধারীদের 4 দফা দাবি পর্যালোচনা করতে মোট 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা কাজ করবে দাবিগুলোর মধ্যে ঐকমত্য আনতে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আপনারা জানেন যে আদালতে যেরকম আদালত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে অ্যামিকাস কিউরির সাহায্য নেয় মতামত দেওয়ার জন্য, তা আমরা ওনাদেরকে সেই রোলে বলছে যে আপনারা আপনাদের অ্যাফিলিয়েশন ভুলে কিংবা আপনাদের ব্যাকগ্রাউন্ড ভুলে, আপনি কি ইঞ্জিনিয়ার, ডিগ্রি ইঞ্জিনিয়ার না ডিপ্লোমা, এটা ভুলে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আমরা কিভাবে এটাকে একটা সেতু করতে পারি বিবদমান পক্ষগুলোর মধ্যে। প্রায় 3 ঘন্টা অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা। ভোগান্তি অনেক, কারণ আমরা নির্দিষ্ট সময় তো যাতায়াত করা লাগবে, এটা তো পারতেছি না আমরা। এই যে যাতায়াত করতে পারতেছি না, করতে হচ্ছে, অনেক মানুষ হাইটা যাচ্ছে, এরকম হচ্ছে, অনেক মানুষ গাড়ি আটকে রয়েছে। পরে বেলা 2টার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। ধীরে ধীরে স্বাভাবিক হয় 7 রাস্তা সহ তেজগাঁও এলাকার যান চলাচল। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পলিটেকনিক শিক্ষার্থীদের 7 দফা দাবি আদায়ে দিনভর উত্তাল ছিল দিনাজপুর জেলা। বুধবার বেলা 11টার দিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মোড় থেকে ফুলবাড়ি বাস স্ট্যান্ড মোড় পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই সময় রেলপথ অবরোধ করে রাখলে আটকা পড়ে দিনাজপুর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি। প্রশাসনের আশ্বাসে দুপুর 1:30টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়, ছেড়ে যায় ট্রেন। একই দাবিতে ঢাকা ময়মনসিংহ বাইপাস সড়কে 2 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিকারকান্দি ঢাকা বাইপাস সড়কে গিয়ে অবস্থান নেয়। পরে তারা সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা ময়মনসিংহ জামালপুর শেরপুরের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের 2 পাশে যানবাহন আটকা পড়ে। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর শাপলা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। গাজীপুরের চান্দানা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 7 দফা দাবি আদায়ে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। দুপুরে নওগাঁ শহরের মুক্তিমোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘণ্টাব্যাপী সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে শরীয়তপুর, টাঙ্গাইলে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। ক্লাসরুমের বাইরে ক্যাম্পাসের খবর প্রতিদিন দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করেন বিভিন্ন গণমাধ্যমের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। শিক্ষার্থীদের সাফল্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা অসঙ্গতি সহ বিভিন্ন বিষয় সম্পর্কে মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে তথ্য সরবরাহ করেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তাদের ব্যস্ততা আরও বেড়েছে। এমন সাংবাদিক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 25 শিক্ষার্থী এবার রাকসু নির্বাচনে অংশ নিয়ে এসেছেন আলোচনায়। রাজশাহী থেকে সমসাজু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। দীর্ঘ 35 বছর পর আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। ফলে এই নির্বাচনকে ঘিরে আগ্রহ বেড়েছে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে জড়িত ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের। পিছিয়ে নেই ক্যাম্পাস সাংবাদিকরাও। অন্যান্য প্রার্থীর নির্বাচনী খবরাখবর প্রচারের ফাঁকে নিজের পক্ষে ভোট চাচ্ছেন তারা। বলছেন নির্বাচনে জয়ী হতে পারলে শিক্ষার্থীদের জন্য কেমন ভূমিকা রাখতে পারবেন রাকসুতে। শিক্ষার্থীদের যে ভয়েসটা সেটাকে নিয়েই কাজ করতে চাই বা সেটাকে নিয়েই কাজ করতে পারবো যদি জয়যুক্ত হই। ছাত্রলীগের গেস্টরুম কালচার থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এবং রিপোর্ট লিখেছে, কিন্তু সেটা মৌখিকভাবে বলার সুযোগ হয়ে ওঠেনি। বিভিন্ন সময় অনিয়ম দুর্নীতির বিষয়গুলো আমার লেখনের মাধ্যমে উঠে আসছে। সে জায়গা থেকে আমি সিনেটেও গিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। এই ক্যাম্পাসে যখন কোনো একটা শিক্ষার্থীর মিডিয়ার হেল্পের প্রয়োজন হয়, সে কোথায় দেওয়া জানে না, তো এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটা মিডিয়া সেল করব। ক্যাম্পাস সাংবাদিকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সাংবাদিকতা
ক্যাম্পাসে যারা করেন তারা ক্যাম্পাসের অনেক বিষয় সম্পর্কে অন্যদের থেকে একটু বেশি জানেন। সেই সমস্ত তথ্য সম্পর্কে ধারণা নিয়ে যদি কেউ নির্বাচিত হয়, নিশ্চিতভাবে অন্য সাধারণ শিক্ষার্থীদের তুলনায় এই প্রার্থী যারা তারা একটু বেশি কাজ করতে পারবেন বলে আমার মনে হয়। তারা যদি এই ধরনের ইলেকশনে অংশ নেয় এবং তারা যদি জিতে আসতে পারে, সিনেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের যদি প্রতিনিধিত্ব থাকে, আমাদের মনে হয় যে জবাবদিহিতা এবং ছাত্রদের ভিতরেও যথাযথভাবে এই নেতৃত্বের কোয়ালিটি বাড়ার ক্ষেত্রে এগুলো একটা বড় একটা ভূমিকা রাখছে। এটা 3.5 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবার শিক্ষার্থী বান্ধব এক রাকসু পাবে এমন প্রত্যাশা সকল ছাত্রছাত্রীর। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের 7 দিনব্যাপী অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল নামে যৌথ মহড়া চলছে। সকালে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটিতে মহড়ার 6ষ্ঠ দিনে আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন ধরনের মহড়া চালানো হয়। এ মহড়ার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে গুরুতর আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী হস্তান্তর অনুশীলনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর জরুরি সংকটকালীন পরিস্থিতি ও যুদ্ধকালীন অভিযানে একসাথে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা মহড়ায় অংশ নেওয়া সদস্যদের। 7 দফা দাবি আদায়ে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত 2 গ্রামবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সকালে মানববন্ধনে বক্তারা বলেন, পাতিগ্রাম ও 5 ঘড়িয়া গ্রামের প্রায় 2000 পরিবারের বসবাস। বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলনের কারণে এই 2 গ্রামবাসীর বাড়িঘরে ফাটল, সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। খনি কর্তৃপক্ষ এলাকার যুবকদের চাকুরি দেওয়ার কথা থাকলেও চাকুরি দেয়নি। দ্রুত 7 দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এরই মধ্যে কিছু শক্তি এই নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। ঢাকায় সফররত ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল আজ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন। ইইউ পার্লামেন্টের সদস্য মুনিত সাতৌরির নেতৃত্বে প্রতিনিধি দলটি বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন। শত বাধা সত্ত্বেও ঘোষিত সময়ে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ডক্টর ইউনূস। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সামনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সফরকারী একজন সংসদ সদস্য আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। ঐকমত্য কমিশনের সংলাপ চলাকালে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের সহায়তা করতে চাইলে পিআরের আন্দোলন থেকে সরে আসা প্রয়োজন। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। HM মেহেদীকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন হাসান মাহমুদ। গুলশান কার্যালয়ে সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, ইউরোপীয় ইউনিয়ন চায় একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসুক। ওরা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। এ সময় নজরুল ইসলাম খান জানান, আগামী নির্বাচনের পর সংসদে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। কে কবে পিআরের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছে? এই যে 5 জুলাই আগস্টের আন্দোলন হলো, সেখানে দাবির মধ্যে কি পিআর ছিল? এটা একটা নতুন দাবি নিয়ে নির্বাচন সামনে, এই সময় এরকম আন্দোলন বা এরকম ধরনের কথাবার্তা আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত এবং তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যাপারে সহযোগিতা করবে। এর আগে অন্য এক আলাপে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআরের দাবিতে আন্দোলন দেশকে অস্থিতিশীল করে তুলবে। এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে। সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয়,
তাহলে এই ঐক্যমত কমিশনের বা দরকার কি? এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী আহমেদ গণমাধ্যমকে বলেছেন, অপরিপক্ক গণতন্ত্রের দেশে এখনই পিআর উপযোগী নয়। পিআর পদ্ধতি হলে পরে আপনারা কয়েকটা সিট বেশি পাবেন, না হলে কম পাবেন, এই আশঙ্কা থেকেই কি আপনারা এই আন্দোলন করছেন? এটা তো কখনোই নৈতিক আন্দোলন হতে পারে না। গায়ের জোরে কেউ কিছু করতে চাইলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলছেন বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শুধু শেখ হাসিনা নয়, বিভিন্ন বাহিনী যারা জুলাই আগস্ট হত্যায় জড়িত তাদেরও বিচারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তিনি বলেন, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের উস্কানিতে ও নির্দেশে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এদিকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ব্যক্তিগত আক্রোশে মন গড়া সাক্ষ্য দিয়েছেন বলে জেরায় উল্লেখ করেন আসামি পক্ষের আইনজীবী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 18 ও 19 জুলাই সারা দেশে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ সংঘটিত হয় বলে ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে দেয়া সাক্ষ্যে তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে আলোচনায় বসতে ডিজিএফের পক্ষ থেকে চাপ দেয়া হয়েছিল, কিন্তু তারা তা না মেনে আন্দোলন চালিয়ে যান। এই মামলাকে শুধু যাতে একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি আওয়ামী লীগ এনে থাকে, একইভাবে পুলিশ সহ মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়। এছাড়াও যারা সেনাবাহিনীর বিভিন্ন অফিসার, র্যাবে যারা ছিল, ডিজিএফআইতে যারা ছিল, তারা যেই নেতিবাচক ভূমিকা গুমের ঘটনা এবং জুলাই গণঅভ্যুত্থানে পালন করেছে, আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন বিজিবির একজন আর্মির অফিসার, এদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হচ্ছে না। সাক্ষী নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়াকে সরকার পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল, সেজন্য নিহত আহতদের খবর কোনো মিডিয়ায় প্রচার হয়নি, এমনকি ইন্টারনেট বন্ধ করে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। শিক্ষার্থীরা যারা আন্দোলনকার তাদেরকে রাজাকারের বংশধর, রাজাকারের নাতিপুতি হিসেবে ট্যাগ দেওয়া হয়, সেটা শিক্ষার্থীদের জন্য ছিল অমর্যাদাকর। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, ছেলেরা মেয়েরা কিন্তু রাস্তায় নেমে সেই রাতে এটার প্রতিবাদ জানিয়েছিল। ওবায়দুল কাদের বলেছিল এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং এই বক্তব্য ছিল স্পষ্ট, উস্কানিমূলক, নির্দেশনামূলক, যে আন্দোলনকারী যারা রয়েছে তারা রাজাকার, তাদেরকে আক্রমণ করা, তাদেরকে হত্যা করা বৈধ। নাহিদ ইসলামের জবানবন্দি শেষ না হওয়ায় বৃহস্পতিবার তার অবশিষ্ট জবানবন্দি গ্রহণ করা হবে। এর আগে একই মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। উনি তো কোনো কিছু দেখেন নাই, উনি উপস্থিত ছিলেন না, ফলে উনি দেখা সাক্ষী না, উপস্থিত সাক্ষীও না। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন, সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষ্য দিয়েছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এলডিসি গ্র্যাজুয়েশন থেকে পেছানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশের তালিকায় ঢোকার পরও যাতে রপ্তানিতে বাংলাদেশের জন্য সুযোগ সুবিধা বজায় থাকে সে ব্যাপারে পশ্চিমা দেশগুলোর সাথে আলোচনা করছে সরকার। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণ উপলক্ষে ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 23 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই অধিবেশনে যোগ দিতে 21 সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। এবারের সফরে থাকছেন 3 রাজনৈতিক দলের 4 প্রতিনিধি। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। 26 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। গতবারের চেয়ে এবারে দুর্গাপূজা আরও বেশি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানী রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ষষ্ঠ উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, উৎসবকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই জানিয়ে তিনি কাউকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে, যেখানে কোনো ঘটনা ঘটতেই তাৎক্ষণিক তথ্য পাওয়া যাবে। এবছর পূজায় অনুদান 1 কোটি টাকা বাড়িয়ে 5 কোটি টাকা হয়েছে বলেও জানান ষষ্ঠ উপদেষ্টা। প্রকল্প বাস্তবায়নে অনেক সরকারি কর্মকর্তা আগ্রহ দেখাচ্ছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রকল্প বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আগ্রহ না থাকা ভালো লক্ষণ মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে এখন থেকে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে হবে। এ সংক্রান্ত আইন আগামী সপ্তাহে গেজেট আকারে প্রকাশ করা হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে খাস জমি রেখে কৃষি জমি অধিগ্রহণ করা হবে না জানিয়ে তিনি বলেন, সরকারের বহু খাস জমি অব্যবহৃত পড়ে আছে। আজকে একনেক সভায় 8,333 কোটি 28 লাখ টাকা ব্যয়ে মোট 13টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এশিয়া কাপে বাংলাদেশের সুপার 4-এর স্বপ্ন নির্ভর করছে গ্রুপে পরের ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ওপর। যদিও আজ আবুধাবি থেকে দুবাইয়ে রওনা হওয়ার আগে আফগানদের হারানোর নায়ক স্পিনার নাসুম আহমেদ সেসব নিয়ে ভাবছেন না। রশিদ নবীদের বিপক্ষে ক্যারিয়ারে অন্যতম নিজের সেরা পারফরম্যান্স, সেটাই বলেছেন তিনি। এর আগেও এরকম অনেকগুলো ছিল, বাট কালকের জন্য একটু বেশি স্পেশাল, কালকে আমাদের ডুয়েট ডাই ম্যাচ ছিল। যারা ভালো খেলবে ওরাই জিতবে, স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। যেটা লেখা আছে কপালে ওইটাই হবে, আমরা এটা নিয়ে এত ভাবতেছি না, যা হবার তাই হবে।